থানায় আপাতত সিনিয়র বলতে হাবিবুর রহমান। বড় অফিসার শহর থেকে আসতে সময় লাগবে 2 দিন। বড়বাবুর খুনের কথা উপর মহলে জানানো হয়েছে, পোস্টমর্টেম করার কথা হয়েছে, কিন্তু হাবিবুর রহমান এই সুযোগ হাতছাড়া কিভাবে করবেন? তার মেয়ের সাথে হওয়া অন্যায়, গ্রামের এতগুলো নিরীহ মানুষের সাথে হওয়া অন্যায়, এসবের বিচার তো তিনি করতে পারবেন না। কিন্তু বড়বাবুর লাশের পোস্টমর্টেম তিনি হতে দিবেন না। তিনি হাবিলদারকে ডেকে বলেন, লাশ বাড়িতে পাঠায় দাও, কিন্তু পোস্টমর্টেম করবেন না? না, করণ লাগতো না, আমি যা কইছি তাই করো। তার রিপোর্টে লেখা দাও কাকতারুয়ার হাতে মৃত্যু, যেমনটা এত বছর ধরে এই গ্রামে হইয়া আইতাছে। বড়বাবুর লাশ বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তদন্ত করার প্রয়োজন থাকা সত্ত্বেও হাবিবুর ইচ্ছাকৃত কোনো তদন্ত করছেন না। তার চোখে ভেসে উঠছে বিগত 3 বছরের খুন হওয়া সব মানুষদের কথা। মনে পড়ছে নিজের মরা মেয়ের কথা। হাবিবুরের চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। পরক্ষণেই বড়বাবুর এমন নৃশংসভাবে মৃত্যুর কথা মনে পড়তেই তার মুখে হাসি ফুটে ওঠে। তিনি অস্পষ্ট স্বরে বলেন, দুর্বলেরে মাইরা তুমি হইতে আগে খুশি, তোমার বেলায় দুঃখ কি ভাই, পাইতাছে মোর হাসি। বিকেল 3টা, পুরো গ্রামে থমথমে পরিবেশ। মাতব্বর বাড়িতে মানুষের ভিড়, সবাই ভয়ে আছে এমন ভয়ানক মৃত্যুর সাক্ষী হয়ে। ওয়াসিম দাঁড়িয়ে আছে আকন্দ শেখের পাশে। তিনি চেয়ারে বসে হুক্কা টানছেন আর ভুর ভুর করে ধোঁয়া উড়াচ্ছেন। গ্রামের একজন লোক বলে উঠল, বড় সাহেব আমগরে বাঁচান, ওই কাকতারুয়া ভূতে এতদিন খালি মাইয়া গো শিকার করছে, আর যারা পাহারা দিত গেরাম তাগো, কিন্তু এখন বড় বাবুরে এমন ভয়ানকভাবে মারছে আমগো ভয় লাগতেছে, আমগো আপনি বাঁচান বড় সাহেব। মাতব্বর আকন্দ শেখ বলেন, চিন্তা করো না তোমরা, আমি একটা না একটা ব্যবস্থা করব। আরেকজন বলে, বড় সাহেব 3টা বছর ধরে আমগো গ্রামের খানেক মানুষ মইরা গেছে গা, আমনে কিছুই তো করতে পারলেন না। মোকলেস চোখ রাঙিয়ে বলে, ওই খবরদার, কি কস, বড় সাহেবের লগে এমনে কথা কস, এত বড় সাহস? আহ মোকলেস মিয়া, শান্ততা হো, অগ কইতে দাও, আমি আসলেই কিছু করবার পারি নাই, তয় এখন করমু। তোমরা গ্রামবাসী আমার উপরে বিশ্বাস রাখো, আমি যেমনে পারি তোমগরে এই বিপদ থাইকা বাইর করমু। গ্রামবাসী মাতব্বরের কথায় কিছুটা আশ্বস্ত হলেও পুরোপুরি আশ্বস্ত হতে পারে না, কারণ বিগত 3 বছরে গ্রামের শখানেক খুন হয়েছে, বেশিরভাগ মেয়ে মানুষ, এবং যারা পাহারা দিতে চেয়েছে তাদেরকেই বেছে বেছে খুন করেছে ওই কাকতারুয়া। পুলিশ ঘুমন্ত ছিল আর মাতব্বর সাহেবও তেমন কিছুই করতে পারেন নাই। গ্রামবাসী বিভীষিকাময় একটা সময় কাটাইতেছে। এতক্ষণ সবকিছু জানালার ফাঁক গলিয়ে শুনছিল অধরা। সে খুব চিন্তা করছে এসব নিয়ে। কে এই কাকতারুয়া? বিগত 3 বছরে এতগুলো খুন করার কারণ কি? সে কি মানুষ নাকি আসলে কোনো অশরীরী? হাজারো প্রশ্নে অধরার মাথা হ্যাং হয়ে গেল। হাবিবাও জানালার ফাঁক দিয়ে সবার কথাবার্তা শুনছিল। সব শুনে সে বিড়বিড় করে বলে ওঠে, তোদের মৃত্যু এসে পড়েছে, তোরা কেউ আর বাঁচতে পারবি না। সে ফিরে এসেছে তোদের মৃত্যুকে সাথে নিয়ে, বলেই রহস্যময় একটা হাসি দেয় হাবিবা। এদিকে রুকু দোকানে বসে আছে। আজ মিম্বরকে ভীত দেখাচ্ছে। ভীত হওয়ারই কথা, গ্রামের যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তাতে ভয় না পেয়ে হয়। তার উপর মিম্বর নিজ চোখে দেখেছে সবটা। রুকু বলে, মিম্বর হিসাবের খাতাটা দে তো। মিম্বর হিসাবের খাতা হাতে এগিয়ে আসে রুকুর দিকে। খাতা বাড়িয়ে দিয়ে সে দাঁড়িয়ে আছে রুকুর পাশে। রুকু মুখ তুলে বলে, এবার যা, কাজ কর, এখানে দাঁড়িয়ে আছিস কেন? রুকু আপা, তোমার একটা কথা কইবার দাঁড়ায় আছি। কি কথা বল? আরে তোরে না বলছি শুদ্ধ ভাষায় কথা বলতে, তাহলে বলস না কেন? মেম্বর মাথা চুলকে বলে, শুদ্ধ ভাষা আমার দ্বারা হয় না রুকু আপা। এই তো বললি এখন। মেম্বর হাসে, রুকুও হাসে। তা কি বলবি বল। মেম্বর একধানে রুকুর দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে তার কাছে এগোতে থাকে। রুকু প্রথমে বুঝতে না পারলেও মেম্বরের ঘোর লাগা চাহনি তাকে অন্য কিছুর আভাস দেয়। সে গলা খেকিয়ে বলে, মেম্বর কি করছিস? কি হয়েছে তোর? মেম্বর তৎক্ষণাৎ হুঁশে ফিরে, কিন্তু সে দমে যায় না। সাহস নিয়ে বলে, রুকু, তোমার আমি বালা পাই অনেক, আমি তোমারে বিয়া করবার চাই, তুমি রাজি হয়ে যাও। বলেই রুকুর হাত চেপে ধরে। রুকু ঠাস করে একটা চর বসিয়ে দেয় মেম্বরের গালে। মেম্বর গালে হাত দিয়ে অপমানিত দৃষ্টিতে তাকিয়ে আছে। রুকু বলে, তুই এক্ষুনি বেরিয়ে যা আমার দোকান থেকে, আর কখনো আসবেন এখানে, বেয়াদব একটা। মেম্বর গালে হাত বুলাতে বুলাতে রুকুর দিকে কেমন করে তাকিয়ে দোকান থেকে চলে যায়। রুকুর মেজাজটাই খারাপ হয়ে যায়। মেম্বরকে সে ছোট ভাইয়ের মতো দেখে। সে মেম্বর তাকে ছি, সে আর ভাবতেও পারে না, তার ঘৃণা হতে লাগে। সে অস্পষ্টতায় উচ্চারণ করে, দুঃখ দিয়ে জীবন গড়া, দুঃখেই আমার বাস, দুঃখ বিনায় গাইছে দেখো আমার সর্বনাশ। না, আর ভালো লাগছে না। হিসাবে চোখ বুলিয়ে সে দোকানের সব গুছিয়ে নেয়।
তারপর হাতে বাজারের ব্যাগটা নিয়ে দোকানের শাটার টেনে দেয়। তারপর হাট পেরিয়ে গ্রামের পথে ঢুকে যায়। আমরা দেখতে পাই রাগান্বিত চোখে মেম্বর রুকুর যাওয়ার পানে তাকিয়ে আছে। তারপর সেও হনহনিয়ে কোথাও চলে যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা ছুঁই ছুঁই। রুকু হাতে বাজার নিয়ে গ্রামের মেঠো পথ দিয়ে বাড়ি ফিরছে। বাঁশঝাড়ের পাশ অতিক্রম করার সময় তার শরীরে গরম একটা বাতাস খেলে গেল। এই বাতাস তার পরিচিত বাতাসে মিশে থাকা গন্ধ তার খুব প্রিয়। রুকুর মুখে অজান্তে হাসি ফুটে ওঠে। সে বাঁশঝাড়ের দিকে দৃষ্টিপাত করে। আবছা আলোয় দেখতে পায় একটা অবয়ব দাঁড়িয়ে আছে। হাত থেকে বাজারের ব্যাগটা পড়ে যায়। রুকুর চোখে পানি ছলছল। অস্ফুট স্বরে মুখ থেকে নিষ্কৃত হয় একটা শব্দ, ভাইয়া। মাতব্বর আকন্দ শেখের মুখোমুখি চেয়ারে বসে আছেন মাঝ বয়সে একজন পুরুষ, পরনে কালো হাফ সোয়েটার, মাথায় কালো হ্যাট। আকন্দ শেখ যে তার আগমনে খুব একটা খুশি তেমন তাকে দেখে মনে হচ্ছে না। দুই চেয়ারের মাঝে রাখা টি টেবিলে নাস্তা পানি রাখা আছে। আগন্তুককে ইঙ্গিত করে আকন্দ শেখ বলে উঠলেন, লন বাবর ভাইসাব, নাস্তা পানি করেন। তাহলে আমরা বুঝতে পারি ইনি সেই বাবর আজম যার পরিচয় আমরা বিগত পর্বগুলোতে পেয়েছি। বাবর আজম ছাছালো গলায় বলেন, রাখো তোমার নাস্তা পানি মিয়া, গ্রামে যে কাণ্ড হইতাছে তার কি ব্যবস্থা নিলা হেই ডাকো। দেখেন ভাই সাহেব, আমি আমার সাধ্যমতো চেষ্টা করতেছি, কিন্তু কোনো কুল কেনার পাইতেছি না। তা পাইবা কেমনে? নিজের ঘরে বেড়াল থুইয়া বাইরে খুঁজলি কি আর পাইবা? বাবর আজমের কথাটা আকন্দ শেখের পছন্দ হয় না। তিনি কঠিন গলায় বলেন, আপনি কি কইবার চান? পরিষ্কার করে কইবেন। কিছুই কইবার চাই না, তয় এইটা যাই না রাখো, এ গ্রামে নয়া এসআই আইতাছে, হুনসি হায় বিরাট করা আছে। আকন্দ শেখ ভাবনায় পড়ে যান। আচ্ছা উড়ি তাইলে, সাবধানে থাকো বলেই বাবর আজম তার বাড়ির পথে রওনা দেন। বাবর আজম আজই গ্রামে ফিরেছেন বিকেলের দিকে। ফিরেই তিনি সন্ধ্যার দিকে আকন্দ শেখের বাড়িতে চলে এসেছেন। এরপর তাদের কথোপকথন শুনে তো বুঝতেই পারছেন দুজনের কেউই কাউকে তেমন একটা পছন্দ করেন না। আজ আর কলেজে যাওয়া হয়নি অধরার, কারণ গ্রামে আসতে এমন কিছুর সম্মুখীন হবে সে সেটা ভাবেনি। গ্রামে এমন ঘটনা হওয়ায় প্রিন্সিপাল স্যার সকালে কল করে আজ না যেতে বলেছিলেন। সকাল থেকে অধরার ঘরে উঁকি ঝুঁকি দিচ্ছে সালেহা, কিন্তু ভেতরে আসার সুযোগ পাচ্ছে না। বড় দিদি কড়া করে বলে দিয়েছেন শহর থেকে আসা এই আপামনিরা যাতে গ্রামের এইসব কিছু না বলে, বিশেষ করে অতীতের ঘটনাগুলো যেন না বলে। তবুও ফাঁকফোকর খুঁজে চলেছে সালেহা। হঠাৎ বড় দিদিকে আশেপাশে না দেখতে পেয়ে সে পা টিপে টিপে অধরার ঘরে ঢুকে দরজা ভিড়িয়ে দেয়। এ সময় সালেহাকে এখানে দেখে অধরা ভ্রু কুঁচকে বলে, আপনি এখানে? সালেহা আঙুল দিয়ে ঠোঁট চেপে ধরে শব্দ না করার ইশারা করে। অধরা কৌতূহল চোখে তাকিয়ে আছে সালেহার দিকে। সালেহা বিছানায় এসে বসে মুখ এগিয়ে ফিসফিস করে বলে, আপামনি, আপনি কি জানেন আমগো গ্রামে কাকতারুয়া ভূত আছে? অধরা ভ্রু কুঁচকে বলে, সেটা আবার কি? আরে কাকতারু আছে না, ওইটাই রাইতের বেলা জায়গা ওঠে, পরে মানুষ শিকার করে। কি বলেন এইসব আপনি? আপনার মাথা ঠিক আছে তো? আরে আপামনি, আপনি বিশ্বাস করতেছেন না। আচ্ছা শুনেন তাইলে প্রথম থেকে। সালেহা শুরু থেকে গ্রামের সব ঘটনা উৎপত্তি বলতে থাকে। সব শোনার পরে অধরা গম্ভীর মুখে সালেহার দিকে তাকিয়ে আছে। আপামনি, আপনি ডরাইছেন তাই না? আমি জানতাম আপনিও ডরাইবেন, ডরাইবারই তো কথা। অধরা হঠাৎ ঘর কাঁপিয়ে হাসতে থাকে। তার হাসি দেখে সালেহা হতভম্ব হয়ে তাকিয়ে আছে। অধরা হেসে কুটিকুটি হচ্ছে। তাকে হাসতে দেখে সালেহা কৌতূহল চোখে তাকিয়ে বলে, কি হয়েছে আপামনি, হাসেন কেলা? অধরা হাসি থামিয়ে বলে, আপনার কথা শুনে হাসছি ভাবি। আপনি তো খুব সুন্দর কাল্পনিক গল্প বলতে পারেন, তাও আবার ভূতের। সালেহা বানু খুব একটা খুশি হন না অধরার উপর। তিনি মুখ কালো করে বলেন, আপনি বিশ্বাস করতেছেন না তাই না? অধরা গম্ভীর মুখে তাকিয়ে থাকে, তারপর হঠাৎ করে বলে, না বলেই আবারও ঘর কাঁপিয়ে হাসতে থাকে। সালেহা বানু কালো মুখ করে কপাল কুঁচকে বলেন, আমার কথা বিশ্বাস করতেছেন না তো? যখন ওই কাকতারুয়া সামনাসামনি হইবেন তখন বুঝতে পারবেন কত ধানে কত চাল। অধরা হাসি থামিয়ে মুখ শক্ত করে বিড়বিড় করে বলে, আমি সেদিনের অপেক্ষায় থাকব। কিছু কইলে না পাবনি? না, কিছু বলিনি। এদিকে একটা ভাড়াল ঘরে বসে মদ্যপ অবস্থায় হেলঢুল খাচ্ছে কয়েকজন। চেহারা দৃশ্যমান হলে বোঝা যায় এরা হানিফের সাঙ্গ পাঙ্গুরা, আর তাদের মধ্যমণি হয়ে বসে আছে মেম্বর। তাদের মধ্যে একজন বলে ওঠে, কিরে মেম্বররা, তোর আজ মন এত বেজার কেল্লেগা? মেম্বর ঢুলতে ঢুলতে বলে, আর কইস না ভাই, আজকে ওই সেমরিরে মনের কথা কইছিলাম, হেতে আমার সাথে খারাপ ব্যবহারটাই না করলো যে কি, আমার দোকান থেকে বাইর করে দিছে, মন চাইতেছে মাইয়াডারে খাইয়া দিই।
আরেকজন হেসে বলে ওঠে, তা অপেক্ষা কি এর, চল ওর বাড়ি চাই, তুই একলাই খাইবি, আমগো দিবি না? হব বেড়াইন, আমার মালডারে আমি খামু, তোরা কেন? বাহ বেডা, মদের গেলাস ভাগ কইরা মিল্লা জিল্লা খাই, তোরে কি দেই না? হ দেশ, কিন্তু ওই তো গেলাস না, পুরাই গোডাউন, আর এই গোডাউনের মালিক একলা আমি। আজকে আমি একলাই খামু, এরপর তোরাও যাবি নে। সবাই বিচ্ছিরি আর বিভৎসভাবে হাসতে থাকে। মেম্বর বলে, তাহলে জায়গা তোগুলোকে পরে দেখা হইব, বলেই সে হেলতে দুলতে গ্রামের পথ দিয়ে এগোতে থাকে। দৃশ্য ঘুরে চলে যায় রুকুর কাছে। রুকু সালমানের কক্ষে এসেছে। সালমানের টেবিলে একটা পুরনো ডায়েরি, ডায়েরিতে ধুল জমে আছে, অনেকদিন পরিষ্কার করা হয় না এই ঘরটা, জায়গায় জায়গায় ধুলো ময়লা জমে আছে। রুকু টেবিলের দিকে এগিয়ে যায়, ডায়েরিটা হাতে নেয়। এটা ভাইয়ার ডায়েরি, তার মনের অব্যক্ত কথা, বিষাদের গান, কষ্ট, আর্তনাদ সব লিখে রাখত। রুকুর চোখে এক ফোঁটা জল চিকচিক করে ওঠে। চেয়ার টেনে টেবিলে বসে পড়ে সে। ডায়েরিটা খুলতেই প্রথমে লেখা, এই পৃথিবীতে আপনজন বলতে কেহ নাই, সবাই তোমায় কাফন পরানোর অপেক্ষায়। এরপর ধীরে ধীরে পাতা উল্টায় রুকু। প্রতিটি পাতার পরতে পরতে যেন বিষাদের শব্দ লেখা। আরও লেখা আছে প্রিয় বোন রুকুর সাথে প্রিয় কিছু দুষ্টু মিষ্টি মুহূর্তের কথা। বেশ কিছু পাতা উল্টাতেই দুঃখের কিছুটা অবসান হয়। এবার প্রেয়সী হাবিবার কথা লেখা। ভাইয়া মেয়েটিকে পাগলের মতো ভালোবাসত, তারই প্রতিফলন তার লেখনীতে। এরপর একটা ঘটনার কথা উল্লেখ করা। সালমান মাগরিবের নামাজের পর বাড়ি ফেরার পথে বাবর আজমের আখ ক্ষেতের ভেতরে চাদর মুড়ি দেওয়া সন্দেহজনক কোনো ব্যক্তিকে প্রবেশ করতে দেখেছিল। সে তার পিছু নেয়, কিন্তু অনেক খুঁজেও সেই লোকটিকে পায় না। পরদিন সে সাব্বিরকে নিয়ে আখ খেতে গেলে একটা রূপোর কালো পাথরের আংটি পায়। এই পাথরগুলো সাধারণত যারা অষ্টধাতু আংটিতে বিশ্বাসী তারাই ইউজ করেন। তার মানে এই আংটি যে ব্যবহার করে সে অষ্টধাতু আংটিতে বিশ্বাসী, এবং যেহেতু এটা রূপোর আদলে গড়া, তাহলে অবশ্যই দামি হবে। আর দাম দিয়ে এই আংটি পরা গ্রামের কোনো দিনমজুর বা নিম্ন আয়ের ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এই আংটি পরতে পারবেন যাদের টাকা আছে তারা, আর আমাদের গ্রামে টাকা আছে গুটি কয়েক পরিবারের। অধিকাংশই শহরে থাকেন, কেবল আকন্দ শেখ গ্রামে আর বাবর আজম মাঝে মাঝে গ্রামে আসেন। এরপর সালমান লিখে রেখেছে এই আংটিটি সে কোথায় যেন দেখেছে, তবে সে মনে করতে পারছে না। আরও কয়েক পৃষ্ঠা উল্টালে লেখা দেখা যায় এই আংটির মালিককে সে খুঁজে পেয়েছে, কিন্তু সে শতভাগ নিশ্চিত নয় যে এই মানুষটা কোনো খারাপ কাজের সাথে জড়িত থাকতে পারে। তবে সে সন্দেহ করছে হয়তো তাকে ভুল প্রমাণিত করে দিতে পারে ভবিষ্যতে। হয়তো অজানা কোনো রহস্য লুকিয়ে আছে আংটির মালিকের সাথে। এরপর বেশ কিছু পৃষ্ঠায় রোজনামচা লিখে রেখেছে সালমান। এরপর সে প্রতি রাতে গ্রাম পাহারা দিয়েও তেমন কিছু লক্ষ্য করেনি। এমনকি সে যে কয়দিন পাহারা দিয়েছে, না অস্বাভাবিক কিছু ঘটেছে আর না এই কাকতারুয়া কাকে মেরেছে। এমনও অনেক রাতে সালমান নিজে ওই বড় জমিনটার কাকতারুয়াটি সামনে দাঁড়িয়ে থেকেছে, কিন্তু তাকেও কিছু করেনি। সালমান শতভাগ নিশ্চিত হয়ে যায় এই কাকতারুয়াটি নিষ্প্রাণ। তবে এই নিষ্প্রাণ কাকতারুয়াটির আড়ালে কোনো সুবিধাবাদী ব্যক্তি জড়িত আছে যে এই খুনগুলো করে যাচ্ছে। কিন্তু কে হতে পারে সে? এরপর কিছু পৃষ্ঠায় এমন কিছু লেখা আছে যা রুকুর হুঁশ উড়িয়ে দেয়। রুকু মুখ তুলে অস্ফুট স্বরে বলে, তার মানে সে। তখনই একটা শব্দ হয় ঘরের ভেতরে। রুকু চকিতে পেছনে ফিরে তাকায়, কিন্তু কেউ নেই সেখানে। মায়ের কিছু হলো না তো? এই ভেবে রুকু মায়ের ঘরের দিকে পা বাড়ায়। রুকু নিজের কক্ষ ডিঙিয়ে যখন মায়ের কক্ষের দিকে যাবে, তখনই বিদঘুটে একটা গন্ধ নাকে লাগে। সে দাঁড়িয়ে পড়ে। গন্ধের সাথে এবার কারো নিঃশ্বাস ফেলার শব্দ কানে পৌঁছাচ্ছে। রুকু সতর্ক দৃষ্টি নিক্ষেপ করে, কিন্তু অন্ধকারে কিছু ঠাহর করা যাচ্ছে না। কারো ঘন ঘন নিঃশ্বাসের শব্দে অজানা আশঙ্কায় রুকুর বুক দুরু দুরু কাঁপছে। সে হাত হাতড়ে ভাইয়ের কক্ষের দিকে যেতে থাকে। সেখানে মোমবাতিটা এখনও জ্বলজ্বল করছে, কিন্তু যখনই সে পা বাড়ায় পেছন থেকে কেউ চাপটে ধরে তাকে। আচমকা এমন হওয়ায় ভয়ে রুকু চিৎকার করে ওঠে। মেয়েলি কণ্ঠের চিৎকারে জমিরনের ঘুম ভেঙে যায়। এত রাতে কে চিৎকার করছে? মনে অজানা আশঙ্কায় তার বুক ধরফর করতে থাকে। নিস্তব্ধ রাত, একটা কাকপক্ষীরও সাড়া নেই। অস্থির চিত্তে তিনি কান খাড়া করেন। তখনই পাশের ঘর থেকে ধস্তাধস্তির আওয়াজ আসে। জমিরনের মন কু গেয়ে ওঠে। তিনি আর কালক্ষেপণ না করে ছেলের সাব্বিরকে ডাক দেন। সাব্বিরে, তাড়াতাড়ি উঠ বাপ, সালমানগো ঘরে কি এ শব্দ আহে? সাব্বির ঘুম থেকে উঠে বুদ্ধিশূন্য অবস্থায় তাকিয়ে রয়। জমিরন আবারও ধাক্কা দিলে তার হুঁশ ফেরে। তারপর মায়ের সাথে দৌড়ে ঘর থেকে বের হয়ে রুকুদের ঘরের দিকে যায়।
ঘরের সদর দরজা খোলা, মেঝেতে পড়ে আছেন ফুলওয়ারা বেগম রক্তাক্ত শরীরে। জমিরন চিৎকার করে বলেন, বুঝি গো। সাব্বির খেয়াল করে রুকুর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ, কিন্তু চিৎকার আর ধস্তাধস্তির শব্দ সেদিক থেকে ভেসে আসছে। সাব্বির কি করবে না করবে ভেবে দরজা ধাক্কাতে থাকে আর ডাকে, রুকু বোন দরজা খোল, কি হয়েছে তোর, ও বোন দরজা খোল। রুকু সাব্বিরের শব্দ পেয়ে কিছুটা সাহস পায়, সে চিৎকার করে বলে, ভাইয়া বাসা আমাকে। এরপরই কেউ মুখ চেপে ধরে রুকুর। সাব্বির দরজা লাথি দিতে থাকে। জমিরন চিৎকার করে আশপাশের বাড়ির মানুষ জড়ো করে ফেলেছেন। এবার সাব্বিরের সাথে আরও 4-5টা যুবক এসে দরজাটা ভেঙে ফেলে। দরজা ভাঙতে আমরা দেখতে পাই রুকু মেঝেতে পড়ে আছে, তার উপর ঝাঁপিয়ে পড়েছে হায়নাদের দল। সাব্বির আর বাকি যুবকগুলো দৌড়ে গিয়ে তাদের ধরে ফেলে। চেহারা দৃশ্যমান হতে দেখে এরা হলো হানিফের সাঙ্গপাঙ্গরা ইফতি, ইহান, আকিব ও অহম। ওদের ধরে নিয়ে বেঁধে ফেলা হয় উঠোনে। রুকু উঠে বসে ফুপিয়ে কেঁদে ওঠে। জমিরন দৌড়ে এসে রুকুকে ধরে কাঁদতে কাঁদতে বলেন, মা রে, তোর একই সর্বনাশ হইল। রুকু হিচকে তুলে কাঁদছে, তার শাড়ির জায়গায় জায়গায় ছেঁড়া, গালে মুখে ধস্তাধস্তির কারণে আঁচড়ের দাগ। পুরো বাড়ি জুড়ে হইচই পড়ে গেছে। মুখে মুখে তখন গুঞ্জন উঠেছে রুকুর ইজ্জত হরণ করেছে ওই 4 ছোকরা। রুকু মাথা নাড়িয়ে না বুঝায়, সে বলতে চায় ওরা আমার ইজ্জত হরণ করতে পারেনি, আমি প্রাণপণে লড়ে গেছি তাদের সাথে। কিন্তু কান্না আর আতঙ্কিত হওয়ায় মুখ দিয়ে একটা শব্দও তার বেরোয় না। ফুলওয়ারা বেগম অস্পষ্ট আওড়াচ্ছেন, আমার সালমান, আমার রুকু। ও সালমানের বাপ, তুমি আইসো। রুকু আর জমিরন ছুটে গিয়ে ফুলওয়ারা বেগমকে আঁকড়ে ধরে কেঁদে ফেলেন। ফুলওয়ারা বেগমের মাথা ফেটে রক্ত গলগল করে বেরোচ্ছে। রুকু হাউমাউ করে কাঁদছে। এদিকে মিম্বর রাস্তার উপর চিত হয়ে পড়ে আছে। মদ খেয়ে সে আর টাল সামলাতে পারেনি, রাস্তায় পড়ে রয়েছে। হঠাৎ একটা ভয়ঙ্কর আর্তনাদ শুনে পিটপিট করে তাকায় মিম্বর। ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। সে হেলে দুলে উঠে দাঁড়িয়েছে। মদের বোতল থেকে আরেক ঢোক গিলে নিয়ে সে গান ধরে, আইসপাশা খেলবো রে শাম, আইসপাশা খেলবো রে শাম। হঠাৎ পেছন থেকেও কেউ ঘর ঘর আওয়াজে গাইতে থাকে, আইসপাশা খেলবো রে শাম। মিম্বর বলে, কেডা রে? আমি তোর বাপ। বলতে দৃশ্যমান হয় কাকতারুয়া ভয়ঙ্কর তার চাহনি। চোখ দুটো জলজল করছে, রাগে গজগজ করছে সে, যেন এক্ষুনি চিবিয়ে খাবে মিম্বরকে। সামনে এমন ভয়ঙ্কর চাহনিতে দাঁড়িয়ে থাকা কাকতারুয়াকে দেখে মিম্বরের নেশা ছুটে যায়, পায়জামায় প্রস্রাব করে দেয়। সে চিৎকার করে গলা ফাটিয়ে আর উল্টো করে দোল লাগায়। মিম্বর প্রাণপণে ছুটছে, তার পেছনে ছুটছে কাকতারুয়াও। সে এবার বাঁশঝাড়ের ভেতর প্রবেশ করে লুকিয়ে পড়ে। কাকতারুয়াটি একটা ভয়ঙ্কর হাসি দেয়, তার হাসির শব্দে কেঁপে ওঠে ধরণী। এরপর সব শান্ত। মিম্বর যত দোয়া পারে পড়ে নিচ্ছে। আজ হয়তো তার শেষ দিন হবে, কারণ কাকতারুয়ার হাতে যে পড়ে সে আর জীবিত থাকে না। হঠাৎ মিম্বরের শরীরে গরম বাতাস লাগতে থাকে। মনে হচ্ছে এই গরম হাওয়ায় তার গা পুড়ে যাবে এমন। ঘাড়ের পেছনে কারো উপস্থিতি টের পেয়ে মিম্বর ভয়ে ভয়ে পেছনে তাকায়। পেছনে তাকিয়ে সে ভয়ে জোরে চিৎকার করে আর বলে, আমাকে ছাইরা দাও, আমাকে মাইরো না, আমাকে যেতে দাও। তোকে ছেড়ে দিলে কেমনে হবে মিম্বর? তোকে তোর প্রাপ্য সাজা পেতে হবে না? কেন, আমি কি করছি? কেন, তুই জানিস না তুই কি করেছিস? তুই একটা নিকৃষ্ট চিন্তা মনে পোষণ করেছিস, আর সেই চিন্তার জন্য আজ তোর মৃত্যু অবধারিত। কিন্তু সহজ মৃত্যু তো তুই ডিজার্ভ করিস না। তোর মৃত্যু হবে নারকীয় যন্ত্রণা ভোগ করে। আমাকে মারেন না, আমি আপনার কোনো ক্ষতি করি নাই, আমার ছেড়ে দেন। না না, তুই আমার ক্ষতি করিসনি, কিন্তু তুই আমার বোনের ক্ষতি করতে চেয়েছিস, আর এই শাস্তি তোকে পেতেই হবে। বোন? ক্যাডার কথা কন, ক্যাডা আমনে? মিম্বর কিছু একটা ভেবে বলে, সালমান ভাই। সালমান হাতের কাছে দিয়ে মিম্বরের পুরুষাঙ্গ কেটে ফেলে। মিম্বরের চিৎকারে আকাশ পাতাল কেঁপে ওঠে। এরপর কাছে দিয়ে মিম্বরের শরীর ফালা ফালা করতে থাকে। শরীরের এমন কোনো জায়গা বাকি নেই কাছের চিহ্ন পড়েনি। মিম্বরের হাতের এবং পায়ের সব কটা আঙুল কেটে নিয়েছে, এমনকি কবজি থেকে হাতও আলাদা করে ফেলেছে। মিম্বর গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। মিম্বরের গলায় পাড়া দিয়ে ধরে কাছে দিয়ে তার ঠোঁট কেটে নেয়। এরপর যখন মিম্বর গঙিয়ে ওঠে তখন তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে। মিম্বর অন্তিম নিঃশ্বাস গুনতে থাকে, তার গলা দিয়ে ঘর ঘর আওয়াজ বেরোচ্ছে, শরীর নিস্তেজ হয়ে আসছে। তখন কাঁচি দিয়ে মিম্বরের চোখ দুটো উপড়ে ফেলে হাতে নিয়ে কসলাতে কসলাতে বলে, যেই চোখ দিয়ে আমার বোনের দিকে বাজে নজরে তাকিয়েছিস সে চোখ এখন আমার হাতে। এক বিভীষিকাময় রাত্রির শেষে পূর্ব আকাশে উদিত হয় রক্ত ছড়া সূর্য। রুকুদের বাড়ির উঠান খা খা করছে, জনমানবহীন পড়ে আছে, যেন শতবর্ষেও কেউ এখানে বাস করেনি। আর 4-5টা দিন থেকে আজকের সকালটা সম্পূর্ণ ভিন্ন। মলিন বিষণ্ণতায় ঘেরা আর বিষাদের সুর যেন বেজে চলেছে গায়ে। রুকু, সাব্বির আর জমিরন গ্রামের কিছু লোক মিলে শেষ রাতে ফুলওয়ারা বেগমকে পাশের গায়ের হাসপাতালে নিয়ে গিয়েছেন।
অহমদের বেঁধে মাতব্বর বাড়ির দিকে নিয়ে যাওয়া হয়েছে। বিচারের সময় ঠিক করা হয়নি। রুকু হাসপাতাল থেকে ফিরলে তবে বিচার বসবে। মাতব্বর বাড়ির উঠানে হইচইপূর্ণ আবহাওয়া। হাবিবা জেগেছে ফজরের সময়। সেই থেকে জানালা খুলে দিয়ে বাইরের আবহাওয়া ঠাহর করার চেষ্টা করছে, কিন্তু কি হয়েছে তার বোধগম্য হয় না। হাবিবার কক্ষের সামনের দিকে কিছুটা দূরে গাছের সাথে টাইট করে বেঁধে রাখা হয়েছে 4 জন যুবককে। হাবিবা এদের চেনে তারই কলেজের এবং হানিফের বন্ধুরা, কিন্তু তারা কি এমন করেছে যে তাদের এভাবে বেঁধে রাখা হয়েছে? অন্যদিকে কোলাহল আর মানুষের গমগম আওয়াজে ঘুম ভেঙে যায় অধরার। সে উঠে জানালা ফাঁক করে বাইরে তাকায়। বাইরে এত মানুষ কেন, আর গাছের সাথে কাদের বেঁধে রাখা হয়েছে? অধরা কিছু বুঝতে না পেরে তাকিয়ে আছে। ওয়াসিম রক্তচক্ষু নিয়ে দাঁড়িয়ে আছে মাতব্বর আকন্দ শেখের পাশে। ইচ্ছা হচ্ছে এখনই ওই নরকের কীটগুলোকে কুড়াল দিয়ে টুকরো টুকরো করে ফেলতে। মাতব্বর আকন্দ শেখ বলেন, ওই মোকলেস, মাইয়াডা আহে নাই এখনো, খোঁজ লইছস? বড় সাপ আইতাছে, তার মায়ের জ্ঞান ফিরছে, এখনই আইয়া পড়ব, সাব্বির ওরে লইয়া আইতাছে। আহমদের পরিবার এসে মাতব্বর আকন্দ শেখের পায়ে পড়ে কান্না করছে যাতে ওদের ছেড়ে দেওয়া হয়। এদিকে গ্রামের যুবক ছেলেপেলে সবাই জড়ো হয়েছে, সাথে স্কুল কলেজের শিক্ষার্থীরাও যোগ দিয়েছে। সবার মুখে স্লোগান, আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই, লাখো শহীদের বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই। পুরো সরগরম একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। মোখলেস আর মাতব্বর বাড়ির কর্মীরা তাদেরকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। দেখতে দেখতে সময় পার হয়ে যায়। এখন সকাল 11টা। সাব্বির রুকুকে নিয়ে এসেছে। শাড়ির আঁচল টেনে নিয়ে রুকু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার চোখে যন্ত্রণার ছাপ। এক অজানা ভয়ে সে কুঁকড়ে রয়েছে। সে আর চোখে আহমেদের দিকে তাকায়, তারপর ঘৃণায় চোখ সরিয়ে নেয়। চোখ দিয়ে টপটপ করে পানি ঝরতে থাকে তার। জানালার ফাঁক গলিয়ে হাবিবা যখন রুকুকে দেখে তখন তার অন্তরাত্মা কেঁপে ওঠে। প্রিয় বান্ধবীর সাথে খারাপ কিছু হয়েছে ভেবে তার চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়তে থাকে। সে ফুপিয়ে কেঁদে ওঠে। অন্যদিকে অধরাও জানালার ফাঁক দিয়ে অজানা একটা মেয়ের চোখের পানি দেখে নিজেকে সংবরণ করতে পারছে না। তার মনে হচ্ছে মেয়েটির জায়গায় সে দাঁড়িয়ে আছে। সে আর নিজেকে আটকাতে পারে না। কক্ষ থেকে বেরিয়ে পড়ে রুকুর কাছে আসবে বলে ওয়াসিম রুকুর দিকে একধানে তাকিয়ে আছে। কেন যেন মেয়েটির চোখের পানি সে সহ্য করতে পারছে না। তার বুক ছিঁড়ে কান্না আসছে। পরক্ষণেই তার সাথে হওয়া অন্যায়ের কথা ভেবে ওই ছেলেগুলোকে কেটে টুকরো টুকরো করে ফেলতে ইচ্ছে হচ্ছে। ময়নামতির চোখেও জল। তিনি রুকুর দিকে তাকিয়ে ভাবছেন, কি ভীষণ মিষ্টি দেখতে মেয়েটা, কি নিষ্পাপ কোমল দেখতে। তার সাথে এমনটা না হলেও পারত। ময়নামতি যখন ভেতরে ভেতরে রুকুর জন্য আফসোস করে চোখ দিয়ে তার পানি পড়ছিল, তখন সালেহা পাশ থেকে বলে, বুঝান ওই মায়ার লেগা কাইন্দা সোহের পানি নষ্ট করেন না। ময়নামতি কঠিন চোখে তাকান সালেহার দিকে, তারপর আবার মুখ ঘুরিয়ে নরম চোখে রুকুর দিকে তাকিয়ে থাকেন। সালেহা ফিসফিস করে বলে, গ্রামের বেডিরা গুসুর ফুসুর করতেছিল, এই মাইয়ার চরিত্র মনে হয় বালা না, নাইলে রাইতের বেলা ঘরে সাইডটা পোলা কেন ঢুকতে দিব? যখন দেখছে মানুষ আয়া পড়ছে, এখন নাটক করতেছে বালা সাজনের। ময়নামতি দাঁত কিরমির করেন। তিনি চাপা গলায় বলেন, তোর ঘরে আল্লাহ বুঝা শুনে মাইয়া দেয় নাই, নইলে নিজের মাইয়ার লগে এমন হইলে তখনও তুই এগলাই হইতি। সালেহা ঝ্যাঁত গলায় আস্তে আস্তে বলে, আমনের ঘরে তো আল্লাহ মাইয়া দিছে, আপনি কি করছেন? মাইয়ার প্রেমিকরে মাইরা লাইছেন, আর এখন মাইয়ারে বন্দি করে রাখছেন। আপনারাও কোন বালা আমার জানা আছে। ময়নামতি চোখ গরম করে তাকান। ইচ্ছা হয় সালেহার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিতে, কিন্তু নিজের রাগ সংবরণ করেন তিনি। অধরা ততক্ষণে বারান্দায় এসে পড়েছে ফ্রেশ হয়ে। সে বাইরে পা বাড়ালে ময়নামতি হাত চেপে নিষেধ করেন। মাতব্বর বাড়ির অন্দরের বেডিরা মজলিসে যায় না। অধরা কিছু বলতে চেয়েও বলে না, কিন্তু তার মেজাজ তিরিক্ষ হয়ে ওঠে। সে চুপচাপ ময়নামতির পাশে দাঁড়িয়ে পর্দার আড়াল থেকে বাইরের অবস্থা পর্যবেক্ষণ করতে থাকে। মাতব্বর আকন্দ শেখ এবার নরম গলায় বলেন, এদিকে আয় মা। রুকু এগিয়ে যায়, আকন্দ শেখের পাশে গিয়ে দাঁড়ায়। এবার আকন্দ শেখ বলেন, আমারে পয়লা থেকে ক দেহিমা। রুকু সাব্বিরের দিকে তাকায়। সাব্বির ইশারায় বলতে রুকু বলা শুরু করে, রাতে আমি ভাইয়ার কক্ষে বসেছিলাম, হঠাৎ একটা শব্দ হয়। সে শব্দের উৎস সন্ধানে আমি পা বাড়াই। ভাইয়ার ঘর বেরিয়ে আমার ঘরের পর মায়ের ঘর। আমার ঘরে এসেই নাকে বিদঘুটে গন্ধ পাই। ঘরে তখন কোনো আলো ছিল না, তাই আমি ভাইয়ার কক্ষে ফিরতে চাই মোমবাতি আনার জন্য। আর তখনই কেউ ঝাপটে ধরে আমাকে। আমি চিৎকার করতে চাইলে মুখ চেপা ধরে। পাশের ঘর থেকে মা জেগে উঠতেই তাদের একজন গিয়ে মায়ের মাথায় মাটির পাত্র দিয়ে আঘাত করে। মা সেখানে অজ্ঞান হয়ে যায়। আমি ধস্তাধস্তি করছিলাম ছোটার জন্য। তারা 4 জন আর আমি একা পেরে উঠছিলাম না। তবুও হাল ছেড়েনি। শরীরে যত শক্তি ছিল তাদের থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করেছি। একসময় বাইরে সাব্বির ভাইয়ের ডাক শুনে আমি সাহস পাই। সাব্বির ভাইকে বলি আমাকে বাঁচাতে।
তখনই অহম আমার মুখ চেপে ধরে, আরেকজন আমার গলা চেপে ধরে। ওরা আমাকে মেরে ফেলতে চাইছিল। আমার দম বন্ধ হয়ে আসছিল, মনে করছি মারা যাচ্ছি। যখন আমার চোখ বন্ধ হয়ে আসছিল তখন দেখি দরজা ভেঙে সাব্বির ভাই প্রবেশ করে। এতটুকু বলে রুকু ফুপিয়ে কেঁদে ওঠে। হাবিবা জোরে জোরে কাঁদছিল ঘরের ভেতর থেকে। আকন্ত শেখ মেয়ের ঘরের জানালার দিকে তাকান, তার চোখেও পানি। একটা শক্ত সামর্থ্য কঠিন হৃদয়ের মানুষ হয়েও তিনি রুকুর সাথে এমন অবিচারের বর্ণনা শুনে ঠিক থাকতে পারছেন না। ওয়াসিমও আহত চোখে তাকিয়ে আছে রুকুর দিকে। সে যেন সহ্য করতে পারছে না রুকুর কষ্ট। অধরার গাল পেয়ে পানি পড়ছে গড়িয়ে। তার চোখ দুটো শক্ত হয়, ইচ্ছা হয় ছেলেগুলোর অস্তিত্ব বিলীন করে দিতে। ময়নামতিও মুখে আঁচল চেপে কাঁদছেন। সালেহা মুখ বেঁকায়। কিছু হয় নাই, আবার কাইন্দা কুট্টা গেরাম বাসাইছে। সব শুনে আকন্ত শেখ গম্ভীর মুখে বলেন, তোরা বল ঘরে কেমনে ঢুকছস? অহমরা ভয়ে কান্না করছে। অহম কাঁপা কাঁপা গলায় বলা শুরু করে, আমরা বারাল ঘরে বৈশা নেশা করতেছিলাম। মিম বড় আমগলগে ছিল। তখন হ্যাঁ কয় আজকা রুকসানা ওর লগে খারাপ ব্যবহার করছে আর দোকান থেকে বাইর করে দিছে। এরপর সে বলে আজকা তারে দীক্ষা নিব। সে রুকসানারে নষ্ট করার মতলব করে, এজন্য বাইর হয়। তখন আমরা নেশায় বোধ আসিলাম। আকিব কয় মেম্বর একে একে মধু খাইব আর আমরা কি চাইয়া দেখবনি মিয়া? ইফতি ইহানো সায় দিয়া বলে, হ আমরা কি বয়ে বয়ে আঙ্গুল চুসমু? চল আমরা মেম্বরের আগে জায়গা। তখন মাথায় শয়তানি চাপে আমরা মেম্বরের পিছু নেই। কিন্তু কিছুটা পথ যাওয়ার পর মেম্বর রাস্তায় পড়ে যায়। ইফতি খ্যাক খ্যাক করে হাসে আর বলে, শালা আইসে পাশা খেলা করতে, এখানেই পড়ে গেছে, দেখ দেখ। আমরা চারজন একসাথে হাসতে থাকি। এরপর আমরা ঢুলতে ঢুলতে রুকসানাগো বাড়িতে চলে যাই। রুকসানার ঘরে পুরুষ মানুষ নাই, আর তার মায়েও হাগল, এইটা আমগো জানা আসিল। আমরা তার মায়ের ঘরে দেউরির সামনে দাঁড়াইয়া দরজাটা খোলা দেখি। এরপর ঘরে ঢুকা দেখি পুরি ঘুমায় আছে। পা টিপ্পা টিপ্পা অন্য ঘরে গিয়ে লুকাই থাকি। কিন্তু ইফতির হাত লাগিয়ে একটা পানির কলসি নিচে পড়ে যায়। তখনই আরেক ঘর থেকে রুকসানা বাইর হয়। এরপর তারে আমরা আর বলতে পারে না কিছু অহম, কারণ ওয়াসিম আর নিজেকে সামলাতে পারে না। সে দৌড়ে গিয়ে এলো পাথারি কিল ঘুষি দিতে থাকে। সাহস পেয়ে উৎসুক জনতার ভিড়ও হামলে পড়ে তাদের ওপর। আকন্ত শেখ তাদের থামতে বলেন। মোকলেস আর বাড়ির কর্মীরা অহমদের ঘেরাও করে গণধোলাইয়ের হাত থেকে বাঁচায়। আকিবের বাপ কান্না করতে করতে বলেন, বড় সাহাব, মাইয়ার তো কোনো ক্ষতি হয় নাই, আমার পোলাগো ছেড়ে দেন, আমরা কথা দিতেছি ওরা আর এমন কাম করব না। বাকি তিনজনের পিতামাতাও কান্না করে তাদের মুক্তি চান। ওয়াসিম গর্জে উঠে বলে, ধর্ষণ করা আর ধর্ষণ করার চিন্তা পোষণ করে হামলে পড়া উভয় দণ্ডনীয় অপরাধ, তাই বিচার তো হতেই হবে। ওদের আজ ছেড়ে দিলে কসম আমি নিজের হাতে ওদেরকে খুন করব। আবারও রব উঠে উঠানে, আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই, লাখো শহীদদের বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই। আকন্দ শেখ গম্ভীর মুখে বসে আছেন। গুঞ্জন উঠেছে, অনেকে বলছে স্যারা গুলান তো কিছু করতে পারে নাই, ও গো হালকা মাইট দিয়ে ছেড়ে দেওয়া উচিত, আর মাইয়ার তো কোনো ক্ষতি হয় নাই, এরপরে যদি মন না বুঝে তাগো মধ্যে একজনের লোকে বিয়া দিয়ে দেওয়া উচিত। অধরা রক্তচক্ষু নিয়ে তাকালো লোকগুলোর দিকে। রাগে সে ফুঁসছে, ইচ্ছা হচ্ছে ওদের টুটি চেপে ধরতে। ওয়াসিম রেগে গিয়ে বলে, চুপ থাকেন আপনারা। আপনাদের মতো নিচু মানসিকতার মানুষদের জন্য অপরাধীরা পার পেয়ে যায়। তাদের অপরাধ করার সাহস আপনাদের মতো কিছু খারাপ লোকের জন্যই বাড়ে। কয়েকজন বলে ওঠে, হ আমরা কইলেই দোষ, মাতব্বর সাবেক কোন বিচার করব জানা আছে আমগো। আমরা ভুলি নাই তেনার ভাইয়ের কীর্তি কেমনে তিনি ঢাকা দিছিলেন। ওই দিন যদি বিচারটা করতেন তাইলে গ্রামে আর কেউ এমন সাহস দেখাইতে পারত না। আরেকজন বলে, মাতব্বর সাহেব ঘুমায় আছেন দেখাই আজকে 3-3টা বছর ধরে কাকতারুয়া ভূতের হাতে শত মানুষ মরছে, তিনি কি করছেন আমগো গ্রামের লেগা? আকন্দ শেখের চোয়াল শক্ত হয়, তার মস্তিষ্ক গরম হয়। তিনি মনে মনে বলেন, নিজের ভাইরে যে চরম শাস্তি দিছিলাম কেন, সেইটা তোমরা জানলে আজকে আমারে এমন কথাটা কইতা না। আকন্দ শেখকে চুপ থাকতে দেখে গুঞ্জন আরো বাড়ে। রুকু মুখ চেপে কান্না করছে। ওয়াসিম বলে, মামাজান, আপনি ওদের উচিত শাস্তি দেন, গ্রামের মানুষের এমন অহেতুক কথার জবাব দেন মামাজান। অধরা, ময়নামতি, ওয়াসিম, হাবিবা, সালেহা সবাই উৎসুক হয়ে আকন্দ শেখের বিচারের অপেক্ষায়। পুরো বাড়ি নিস্তব্ধতা ছেয়ে গেছে। সবাই আকতি ভরা চোখে মাতব্বরের দিকে তাকিয়ে আছেন। অহমরা ভয়ে কুকড়ে গেছে কি হতে পারে তাদের সাথে এটা ভেবে। হঠাৎ হাবিবা বলে ওঠে, বাবা। বাবা ডাক শুনে আকন্দ শেখ দৌড়ে উঠে মেয়ের জানালার সামনে যান। আজ 2টা বছর পর মেয়ে তাকে বাবা বলে ডেকেছে। তিনি অশ্রুসিক্ত নয়নে মেয়েকে বলেন, ক না ক, কি কইবি ক। সবার চোখ হাবিবার জানালার দিকে। হাবিবা ঝাঁঝালো গলায় বলে, বাবা, তুমি মনে করো রুকুর জায়গায় আমি আছি, তোমার মেয়ে হাবিবা। তোমার মেয়ের সাথে ওই জানোয়ারগুলা খারাপ কাজ করতে চাইছে, তোমার মেয়ের ইজ্জত নষ্ট করতে চাইছে। এবার তুমি কি করবা? তোমার মেয়ের দোষীগুলার কি সাজা দিবা? আহমদের চোখে আতঙ্ক। তাদের পরিবারের লোক ভয়ে মিয়ে গিয়েছে।
পুরো গ্রাম আকন্দ শেখের জবাবের আশায়। আকন্দ শেখের চোয়াল শক্ত হয়ে গেছে, তার মাথায় রাগ চড়ে গেছে, তিনি থরথর করে কাঁপছেন। তিনি গর্জে উঠে বলেন, তগ শাস্তি হইল মৃত্যু। ওই মকলেস, ওয়াসিম, হায়দার, আশিক, তোরা অগো উল্টা লটকা, ওগো পুরুষাঙ্গে পাথর বাইন্দা দে, আর ততক্ষণ পর্যন্ত লাঠি দিয়া পিটাবি যতক্ষণ ওগো মরণ না হয়। আহমেদের পরিবারের লোক দৌড়ে এসে মাতব্বরের পায়ে পড়ে কান্না করতে থাকে আর বাচ্চাদের জীবন ভিক্ষা চায়। আকন্দ শেখ গর্জে উঠে বলেন, সর তোমরা, ওরা যেই কাম করতে চাইছে এই কাম কোনো ভুল না, এটা পাপ, আর পাপের সাজা একমাত্র মরণ। অধরার মুখে হাসি ফুটে। ময়নামতি ও স্বামীর এমন সিদ্ধান্তে খুশি। রুকু এখনও কেঁদে যাচ্ছে। আকন্দ শেখ তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, কান্দিস না মা, ওরা যে পাপ করছে এর সাজা দিয়ে দিছি। ময়নামতি মাইয়াডারে ঘরে নিয়ে বসাও। ময়নামতি ঘুমটা টেনে এসে রুকুকে ঘরে নিয়ে যান। হাবিবা জানালা দিয়ে বলে, বাবা। আকন্দ শেখ আবার দৌড়ে মেয়ের জানালার পাশে যান। ক মা, আমার ঘরে তালা খুলে দাও না, আমি রুকুর কাছে যাব। আকন্দ শেখ আবারও হাঁক পাড়েন, ময়নামতি, আমার মাইয়ার ঘরে তালা খুলে দাও। আজ থেকে আমার মাইয়া আর বন্ধ থাকব না। ময়নামতি খুশিতে হাসেন। তারপর হাবিবার ঘরের দরজা খুলে রুকুকে ভেতরে নিয়ে যান। অধরাও পেছন পেছন সেখানে যায়। হাবিবাকে এই প্রথম দেখে অধরা। সে মনে মনে বলে, আকন্দ শেখ কেন এতদিন মেয়েকে বন্দি রেখেছেন? রুকুকে জড়িয়ে ধরে হাবিবা কেঁদে দেয়। রুকুও হাবিবাকে এতদিন পর দেখে কান্না করছে। তার সাথে যে বিভৎস কিছু হয়েছে তা ভেবে দুজনেই কান্না করছে। অধরার সাথে পরিচয় হয় হাবিবা আর রুকুর। এরপর তারা তিনজন জানালার পাশে দাঁড়িয়ে বাইরে দৃষ্টিপাত করে। আহমদের উল্টো করে গাছের সাথে লটকানো হয়েছে। তাদের পুরুষাঙ্গে বেঁধে দেওয়া হয়েছে বড় পাথর। তারা ব্যথায় গলা ফাটিয়ে চিৎকার করছে। এরপর মাতব্বর আকন্দ শেখের লাঠি হাতে নিয়ে পেটাতে থাকেন। অনেকক্ষণ পিটিয়ে তিনি লাঠি ওয়াসিমের হাতে দিয়ে বাকিদের বলেন, ওদের পিটাও ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ওগো জান নাক দিয়া না আহে। খবরদার, ওগো মরণের আগে পিটানো থামাইবা না। ওয়াসিমও সমস্ত রাগ নিয়ে পেটানো শুরু করে। তার সাথে যোগ দিয়েছে আরও কয়েকজন। গ্রামের মানুষ মাতব্বর আকন্দ শেখের এমন দৃষ্টান্তমূলক শাস্তি প্রধানকে বাহবা দিচ্ছে। সবকিছু দূর থেকে একজন পর্যবেক্ষণ করছে আর রাগে ফুঁসছে। প্রায় 2 ঘন্টা পিটানোর পর ওদের দেহগুলো অসাড় হয়ে পড়ে। মোখলেস তাদের নিঃশ্বাস চেক করে বুঝতে পারে তারা প্রাণবায়ু ত্যাগ করেছে। সে হাঁক দিয়ে বলে, বড় সাহেব। আকন্দ শেখ চেয়ার থেকে উঠে বলেন, ওগো লাশ বাড়িত পাঠা। এদিকে তাদের পরিবারের লোকরা হাউমাউ করে কাঁদছে। গ্রামের এক লোক বলে, বড় সাহেব, মাইয়াডার কি হইব এখন? কি হইব আবার? না মানে কইতেছিলাম, মাইয়াডার গায়ে তো কালিমা লেপ্পা দিছে ওরা, এখন ওরা কেডা বিয়া করব। কইছিলাম কি, আমার দ্বিতীয় বিবাহ করার ইচ্ছা আছে যদি আমনে। আকন্দ শেখ অগ্নি দৃষ্টিতে তাকান। লোকটা থেমে যায়। আমতা আমতা করে বলে, আমার ভাই আছে সবুজ, হ্যার লগে দিতে পারেন। চুপ থাকো লিয়াকত, বেশি কথা কইতেছ তুমি। মাইয়ার বিয়ার সময় হইলে হইব, তোমাকেও ভাবন লাগতো না। দরকার হইলে আমি নিজে সমুত্তর পাত্র খুঁজা বিয়া দিমু। ওয়াসিম হাবিবার জানালার দিকে তাকায়। সেখানে রুকু বসে আছে। ওয়াসিমের হৃদয়ে অজানা এক অনুভূতির দেখা মেলে। মাতব্বর হুকুম করতে ঝুলানো লাশগুলো তাদের নিজ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়। ঘণ্টাখানেকের ভেতরে পুরো মাতব্বর বাড়ি ফাঁকা হয়ে যায়। সাব্বির রুকুকে নিয়ে পাশের গ্রামের হাসপাতালে চলে যায়। সেখানে জমিরন আর ফুলওয়ারা বেগম রয়েছেন। হাবিবা আর অধরা বসে গল্প করছিল। তখন অধরা জিজ্ঞেস করে, তোমাকে কেন বন্দি করে রাখা হয়েছিল এতদিন? তখন হাবিবা তার পুরনো দিনের স্মৃতিচারণে লেগে যায়। মাতব্বর আকন্দ শেখ আজ ফুরফুরে মেজাজে। মন থেকে বিরাট একটা বোঝা হালকা হয়ে গেছে। কিন্তু সালমানের মৃত্যুর দায় তার মাথায় এখনো। এই কষ্ট তাকে কুরে কুরে খায় প্রতিনিয়ত। ওয়াসিম নিজের ঘরে চলে গেছে। তার মন মস্তিষ্কে বিচরণ করছে রুকু মেয়েটি। ওয়াসিম চোখ বুজে নিয়েছে, কিন্তু মনে হচ্ছে মেয়েটি তার মনের উঠানে দাপিয়ে বেড়াচ্ছে। সে আনমনে মুচকি হাসে। এদিকে ভার্সিটির ভেতরে র্যাগিং করছে হানিফ। একটা ছেলেকে কান ধরিয়ে বসিয়ে রেখেছে। তখনই তার ফোনে কল আসে। কানে ফোন লাগিয়ে কিছু একটা শুনে সে রাগে গজগজ করছে। গ্রাম থেকে ফোন গিয়েছে তার কাছে। ওই রুকসারা মেয়েটির জন্য তার প্রিয় 4 বন্ধুকে হত্যা করেছেন আকন্দ শেখ। হানিফ চিৎকার করে বলে, আমি আইতাছি, ওই মাইয়ারে শেষ করে দিমু। হানিফকে লেখাপড়ার খাতিরে শহরে পাঠিয়েছিলেন আকন্দ শেখ, কিন্তু সে এখানেও গুন্ডাগিরি করতে ব্যস্ত। চাঁদাবাজি, ভার্সিটিতে র্যাগিং, মারপিট, এসব তার ডেইলি রুটিন। দৃশ্য চলে যায় গ্রামে। বাঁশঝাড়ের ওখানে মিম্বরের ক্ষত বিক্ষত লাশে মাছি ফনফন করছে। রাতে শিয়াল কুকুর শরীরের বিভিন্ন জায়গার মাংস টেনে ছিঁড়ে খেয়েছে। বিভৎস এক অবস্থা লাশের। আহমদের কবরে বাঁশ দেওয়ার জন্য কিছু লোক বাঁশ কাটতে এখানে এসেছে। হঠাৎ পচা গন্ধে তারা আশেপাশে তাকাতে দেখতে পায় একটা বিভৎস লাশ। ভয়ে চিৎকার করে তারা সবাই দৌড়ে গ্রামের দিকে যেতে থাকে। বাঁশঝাড়ের মধ্যে নাকে রুমাল চেপে দাঁড়িয়ে আছেন একজন নতুন মুখ।
গায়ের পোশাক দেখে স্পষ্ট ইনি একজন পুলিশ অফিসার। পাশে দাঁড়িয়ে থাকা হাবিলদার হাবিবুর বলেন, স্যার, লাশ ডাকি দাফন কাজের ব্যবস্থাকরণের কথা কইয়া দিমু। যুবক পুলিশ অফিসার রাগত চোখে তাকালেন হাবিলদারের দিকে। হাবিলদার আমতা আমতা করে বলেন, না স্যার, কইতাছি কি, বিগত 3টা বছর ধইরা গ্রামে যত খুন গুম ধর্ষণ নির্যাতন অপরাধ হইছে, একটারও উপযুক্তের বিচার করে নাই আমগো মরহুম বড়বাবু। তাই আপনারে আগে ভাগে জিগাইলাম, যদি আপনি ওনার মতো হইয়া থাকেন। এবার যুবকটি কাট কাট গলায় বলেন, বিগত বছরগুলোয় আপনার বড়বাবু কি করেছে না করেছে সবগুলোর হিসাব পই পই করে নিতে এসেছি। আর হ্যাঁ, যত খুন গুম ধর্ষণ হয়েছে সবকিছুই তদন্ত করতেই আমি এখানে এসেছি। আমি এসআই মেহেদী। আমিও দেখব সেই খুনি কতদিন বাঁচতে পারে আমার চোখ ফাঁকি দিয়ে। হাবিলদার হাবিবুর মনে মনে আশ্বস্ত হন, এতদিনে মনের মতো একজন এসআই এই গ্রামে এসেছে দেখে। এসআই মেহেদী বলেন, হাবিবুর সাহেব লাশটিকে ফরেন্সিকে পাঠান, আর বিগত দিনের সমস্ত হত্যার তদন্ত রিপোর্ট আমার চাই। কিন্তু স্যার, তদন্ত হইলে তো রিপোর্ট পাইবেন। কোনো তদন্ত হয় নাই, এমনকি লাশগুলান থানায় গণনা করেও হিসাব রাখেনি। তবে গ্রামের প্রতিটা পরিবারের সাথে কথা বললেই আপনি অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে, আপনি লাশ ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করুন, আর আমার সাথে চলুন, এই গ্রামের মাথাকে তার কাছে যাব, চলুন। কয়েকজন পুলিশ মেম্বারের লাশ ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করতে থাকে। এসআই মেহেদীকে নিয়ে হাবিলদার হাবিবুর গ্রামের মেঠোপথ দিয়ে হেঁটে যাচ্ছেন মাতব্বর আকন্দ শেখের বাড়ির দিকে। রুকু হাসপাতালে মা ফুলওয়ারা বেগমকে পাতলা চাও, কাইন্ড অফ খিচুড়ির মতো, শুধু চাল লবণ অল্প পেঁয়াজ রসুন আদা দিয়ে নরম রেখে রান্না করা হয় চাও, এগুলো খাওয়াচ্ছে। ফুলওয়ারা বেগম এখন অনেকখানি সুস্থ বোধ করছেন। মাথার একপাশে কপালে আঘাত লেগেছে, বেশ খানিকটা ফেটে গেছে, যাতে 5টি সেলাই লেগেছে। রুকু অল্প অল্প করে মায়ের মুখে জাউ তুলে দিচ্ছে। ফুলওয়ারা বেগম টুকটুক করে খেয়ে নিচ্ছে। তখনই সাব্বির দৌড়ে এসে বলে, রুকু, জানোস গ্রামে কি হয়েছে? রুকু অবাক চোখে তাকিয়ে বলে, আবার কি হয়েছে? মেম্বররা রেখা জানি নৃশংসভাবে মাইরা বাস জারত ফালায় থইছে। পুলিশ আইয়া লাশ পোস্টমর্টমেও লইয়া গেছে গা। আর হুনসি গ্রামের নয়া এসে আইছে, হ্যাঁ গ্রামের সবার লগে দেহাকরণের লাগে মাতব্বর বাড়িত গেছে। রুকুর মুখে রহস্যময় হাসি ফুটে। সে বিড়বিড় করে বলে, আরেকটা শয়তানের বিনাশ হইল তাহলে, এবার বাকিদের পালা। কিরে, বিড়বিড় করে কি কস? না ভাইয়া, কিছু না, আমি ডাক্তারের সাথে কথা বলছি, আমাদের আগামীকাল সকালে ডিসচার্জ করে দিবে বলেছে। তুই কাকিকে নিয়ে বাড়ি ফিরে যা, এখন কাল আমাদের নিতে আসিস। জমিরন বেগম বললেন, কি কষেরি তুই রুকু, তগে এমনি একলা থুই আমি যামু গা, কাইল এক লগে যামু। কিন্তু কাকি, কোনো কথা না, কাইল এক লগে যামু। রুকু আর কিছু বলে না। এদিকে সন্ধ্যার আজান দিয়ে দিয়েছে। ডিসেম্বর মাস, তাই হাড় কাঁপানো শীত পড়েছে। পাকা ধান কেটে অনেকেই ঘরে তুলে নিয়েছে, আবার অনেকেই কাটা শুরু করবে ভাবছে এমন। বড় জমিনটার কাকতারুয়াটি ঠায় এক পায়ে দাঁড়িয়ে আছে। দৃশ্য জুম হয়ে কাকতারুয়াটির মুখের সামনে আসতেই আমরা দেখতে পাই ধীরে ধীরে এটি ভয়ঙ্কর রূপ ধারণ করছে। এক পায়ের জায়গায় দুটো পা সৃষ্টি হয়েছে, শরীরে খড়ের জায়গায় মাংস চেপেছে, চোখ দুটো জলজল করছে, আর মুখে ভয়ানক হাসি। চাদর মুড়ি দেওয়া একটা লোক বাবর আজমের আখ ক্ষেতের ভেতরে এইমাত্রই ঢুকেছে। চাঁদনি রাতের ঝলমলে আলোতে আমরা দেখতে পাই হাতের আঙুলে সেই কালো পাথরের আংটিটি। লোকটা দ্রুত পা চালিয়ে আখ ক্ষেতের ভেতরে ছুটে চলেছে। যেতে যেতে সে আখ খেতে পাড়ি দেয়। এখানে একটা নালা আছে, আছে একটা পাম্প বসানো। এখান থেকে সবার জমিনে পানি সেচের ব্যবস্থা করা হয়। এরপরই ঘন গাছপালা বিশিষ্ট একটা বাগান। এই বাগানটা মাতব্বর বাড়ির দ্বিতীয় পুত্র হানিফের বাবা মুক্তার শেখের। চাদর মুড়ি দেওয়া লোকটা নালা পেরিয়ে গাছগাছালির ভেতরে ঢুকে যায়। সে বাগানের মধ্যে হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে দাঁড়ায়। আমরা দেখতে পাই তার সম্মুখে চাদর মুড়ি দেওয়া আরেকজন ব্যক্তি, যে আকারে বিশাল, কিন্তু তার মুখ আমরা দেখতে পাই না। এবার বিশাল দেহি চাদর মুখে দেওয়া লোকটা কথা বলা শুরু করে। কি খবর আনছস? গ্রামের কি অবস্থা? ওস্তাদ, খবর ভালো না। আজকা মাতব্বর সাহেব ধর্ষণের জন্য হানিফের 4টা বন্ধুরা মাইরা ফেলাইছে। গ্রামের সবাই এখন তারে মাথায় তুলে নিছে। কস কি? মাতব্বর এমন সাহস করলো কেমনে রে? মাতব্বর সিদ্ধান্ত নিতে পারতেছিল না। হেসে হাবিবার কথার উপরে গিয়া ফাইনাল একটা সিদ্ধান্ত দিছে। মাতব্বর বেশি উঠতেছে, ওরে সাইজ করন লাগবো। হ ওস্তাদ, কিন্তু কিয়া? ওস্তাদ, ওই যে মেম্বর আছে না, এতিম ছেলেটা, হাসেম মহাজনের দোকানে থাকতো। হ, কি করছে ওটি? কিছু করে নাই, ওরে ওই কাকতারুয়া ভূতে মাইরা লাইছে এসকা। কস কি? কেমতে? ওস্তাদ, আপনি তো শহরে গেছেন গা, এই কয়দিনে কি কি হয়েছে আপনি ধারণা নেই কা। কি কস? কি হয়েছে? গ্রামে আসলে কাকতারুয়া ভূতের আগমন হয়েছে ওস্তাদ। দূর, কি কস? তুই আমার লগে থেকে এডি কস, লজ্জা করে না তোর?
ওস্তাদ, আমনে তো গ্রামে ছিলেন না, তাইলে বড়বাবুরে মারল কেডায়? যে স্রোতে মারছে আমনে এমনে কাউরে কখনো মারেন নাই। এ থেকে আমরা বুঝতে পারি এই বিশাল দেহী মানুষটা বিগত দিনের সেই কাকতারুয়া যে গ্রামে হত্যাযজ্ঞ চালাচ্ছিল। এবার লোকটা কিছু একটা চিন্তা করে বলেন, আসলে কি কাকতারুয়া ভূত চাপছে নাকি এটার মধ্যে ঘাপলা আছে? ওস্তাদ, ওই গ্রামে আর কেউ এমন করতে পারবো বলে মনে হয় না। তয় এখন কিন্তু খুঁজা যারা অপরাধ করতেছে বা জড়িত আছিল তাকে মারতাছে। কেডায় যে হইব এটা বলেই চিন্তায় পড়ে যায় লোকটা। অপর লোকটা বলে, হুন আমি কি কই। এরপর লোকটা কিছু বলে যা আমরা শুনতে পাব না। কথা শেষে প্রথম চাদর মুড়ি দেওয়া লোকটা বলে, ওস্তাদ আরেকটা খবর। কি? গ্রামের নয়া এসে আইছে, মেলা কঠিন একটা মাল। আই মাতব্বর বাড়ি গেছে গা। গ্রামের হগ্গল রেজগা মাতব্বর বাড়ির উড়ানে আইতে কোয়া হইছে, জিজ্ঞাসাবাদ করব মনে হয়। হুন, ওই এসআই এর হাত করণের ব্যবস্থা কর, যত টাকা লাগে আমি দিমু। ওস্তাদ, মনে হয় ডাইল গলব না। কেরে? হেতে মেলা গরম, বাংব তয় মস্কাইব না, অন্য উপায় ভাবেন। ঠিক আছে, আমি তোরে যেমতে কইছি অমতে কর, বাকিটা পরে কমু কি করবি। আর হন, আপাতত কয়দিন আমগো কাজ বন্ধ থাকব। ঠিক আছে ওস্তাদ বলতেই হঠাৎ পায়ের আওয়াজ শুনতে পায়। বিশাল দেহী লোকটা সতর্ক চোখে চারপাশে তাকায়। অন্য লোকটা হঠাৎ গাছের আড়ালে কাউকে লুকিয়ে থাকতে দেখে চিৎকার করে বলে, ক্যাডারে ওইখানে? বলতে কেউ একজন ভোঁ দৌড় দেয়। বিশাল দেহী লোকটা বলে, ধর রে, ধরে নিয়ে আয়। অন্য লোকটা পেছনে দৌড়াতে থাকে। অন্ধকার ভেদ করে দুজনেই সমানে দৌড়াচ্ছে। একসময় আখ খেতে মিলিয়ে যায় সেই গুপ্ত সত্তা। চাদর মুড়ি দেওয়া লোকটা খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না। পরে সে আবারও ফিরে যায় সেই জায়গায় যেখানে বিশাল দেহী লোকটা দাঁড়িয়ে আছে। ওস্তাদ, পাইছি না, কেডা জানি আসিল, মনে তো হয় সব শূন্য হালাইছে। লোকটা চিন্তিত এবং রাগী গলায় বলে, কেডা ওইটা বাই কর, আর খুব সাবধানে থাকবি। যেই কাম দিছি সেইটা ঠিক মতো কর। যে ওস্তাদ, আহি আমি। হ যা। দৃশ্য ঘুরে চলে যায় মাতব্বর বাড়ির উঠানে। লোকজনে ভরে গেছে মাতব্বর বাড়ির উঠান। আকন্দ শেখ তার লোক দিয়ে গ্রামের সবাইকে ডেকে পাঠিয়েছেন। উঠানে মধ্যমণি হয়ে বসে আছেন আকন্দ শেখ, আর তার পাশে একটা চেয়ারে বসে আছে এসআই মেহেদি। আকন্দ শেখ হাঁক দিয়ে বলেন, কিরে বাবর আজম আহে নাই এখনো? তখনই বাবর আজম হেঁটে হেঁটে উঠোনে প্রবেশ করতে করতে বলেন, এত জরুরি মতলব যে মাতব্বর? আহো, কথা আছে। বাবর আজম চেয়ারে বসতেই আকন্দ শেখ পরিচয় করিয়ে দিয়ে বলেন, ইনি গ্রামের নতুন এসআই জনাব মেহেদি। আজকা গ্রামে আইসেন, উনি গ্রামের সবাইরে ডাকতে কইছেন। বাবর আজম হ্যান্ডশেক করে বলেন, হ্যালো ইয়াংম্যান, আমি বাবর আজম, এই গ্রামেরই লোক। মেহেদি রহস্যময় হাসি দিয়ে বলে, নাইস টু মিট ইউ মিস্টার বাবর আজম। আকন্দ শেখ বলেন, হ স্যার, এইবার আপনার কথাটা কন, সবাই আয়া পড়ছে। মেহেদি উঠে দাঁড়িয়ে বলে, আমি এসআই মেহেদি, শ্রীপুর থানার নতুন এসআই। আমি দুঃখ প্রকাশ করছি বিগত ৩ বছর আপনাদের সাথে হওয়া জুলুম এবং তার বিচার না হওয়ার জন্য। আপনারা জেনে খুশি হবেন যে বিগত দিনের এই অন্যায়গুলোর মূল আসামিকে আমি ধরার জন্য এখানে এসেছি। শ্রীপুর থানার ওসির অবহেলা এবং অখেয়ালের জন্য যত অপরাধ সাধিত হয়েছে, এর জন্য মূলত আমাকে স্পেশালি এখানে পাঠানো হয়েছিল যাতে আমি সুস্থ তদন্ত করতে পারি। কিন্তু আফসোস, আমি আসার আগেই তিনি হত্যা হয়েছেন এবং নৃশংস সেই হত্যাকাণ্ডের সাক্ষী হয়েছেন শ্রীপুরবাসী। কিন্তু এই হত্যাযজ্ঞ থেমে থাকেনি। এরপর আরেকটা হত্যা হয়েছে, যাকেও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত করব ইনশাল্লাহ, এবং বিগত দিনগুলোতে হওয়া সকল খুনের তদন্ত করব পুনরায়। এই গ্রামে প্রচলিত আছে কাকতারুয়া ভূতের কাহিনী, যা সম্পূর্ণ কুসংস্কারাচ্ছন্ন একটা কথা, যার ভিত্তি নেই বলে আমি মনে করি। এর পেছনে জড়িত আছে এই গ্রামেরই কেউ, হয়তো সে এখন আমাদের মধ্যে উপস্থিত আছে। হুলস্থুল একটা পরিবেশ সৃষ্টি হয়। সবাই ভীত চোখে একে অপরের দিকে তাকাতে থাকে। আকন্দ শেখ হাত খাড়া করে বললেন, ওই হুনো আগে স্যারের কথাটা। মেহেদি আবারও বলা শুরু করেন, ঘাপটি মেরে থাকা সেই নরপিশাচকে ধরতে আমাদের সাহায্য প্রয়োজন। সে অবশ্যই কোনো গুরু উদ্দেশ্য নিয়ে এই হত্যাযজ্ঞগুলো চালিয়ে যাচ্ছে। হতে পারে সে আপনাদের খুব পরিচিত মুখ, কিন্তু আপনারা তার ভয়ঙ্কর কুকীর্তি সম্পর্কে জানেন না। সে নীরবে এতদিন কাকতারুয়ার আড়ালে থেকে এই হত্যাযজ্ঞগুলো পরিচালনা করে গেছে। অবশ্যই সে একা ছিল না, তার সাথে আরও কেউ জড়িত আছে। তাদের খুব শীঘ্রই ধরে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে, আর এজন্য আপনাদের গ্রামবাসীর সাহায্য একান্ত কাম্য। কারণ ওসির খামখেয়ালিপনায় এমন অনেক খুনের বিবরণ বা নামই উঠেনি ডায়েরিতে। এজন্য আপনারা আমাকে সাহায্য করবেন প্রতিটি ভিকটিমকে চিনতে। আপনারা কি আমাকে সাহায্য করবেন? পুরো গ্রামবাসী একসাথে বলে ওঠে, হ আমরা সাহায্য করব। একজন বয়স্ক লোক এগিয়ে এসে বলেন,
বাজান, আমার মাইয়াডারে প্রথম মারছিল, আমার কলজার টুকরাডার হত্যার বিচার চাই আমি। এবার একে একে অনেকে এগিয়ে এসে তাদের সন্তানদের হত্যার বিচার চাইতে থাকে। জানালার ফাঁক দিয়ে হাবিবা এইসব দেখছিল খুব মনোযোগ দিয়ে। তখনই পেছন থেকে এগিয়ে আসে অধরা। অধরাকে দেখে হাবিবা বলে, তোমার কি মনে হয় নতুন এসআই এই রহস্যের গোড়ায় পৌঁছাতে পারবে? অধরা ধীর কণ্ঠে বলে, সে পৌঁছাক বা না পৌঁছাক, আমি নিশ্চিত পৌঁছাব। কিছু বললে? কই না তো, বলে অধরা মুচকে এসে হাবিবার পাশে গিয়ে বসে বাইরে চোখ দেয়। সেখানে এসআই মেহেদী হাত নেড়ে নেড়ে কথা বলছেন। গ্রামের মানুষকে আশ্বস্ত করছেন তিনি সবার সাথে ইনসাফ করবেন। যত খুন হয়েছে সব খুনের তদন্ত হবে এবং আসল খুনি সাজা পাবে। কেটে গেছে প্রহর। মাতব্বর বাড়িতে বিরাজ করছে গুমোট বাধা নিস্তব্ধতা। গ্রামের সবাই ঘুমিয়ে সাতকাক মাথার উপর দিয়ে উড়াউড়ি করছে। হাবিবা জানালা ফাঁক করে কারো অপেক্ষা করছে। উৎসুক হয়ে সে বারবার বাইরে তাকাচ্ছে। ঘুটঘুটে অন্ধকারে কিছু দেখার উপায় নেই। তার উপর কুয়াশার চাদরে মোড়ানো চারপাশ। হঠাৎ ধূপধাপ পায়ে কারো আগমনের আভাস পেয়ে হাবিবা চক্ষু স্থির করে অন্ধকারের নির্দিষ্ট স্থানে। অন্ধকার চিরে দৃশ্যমান হয় এক আগন্তুকের। কাঙ্ক্ষিত ব্যক্তির দর্শনে হাবিবার চোখমুখ উজ্জ্বল হয়। দৃশ্য চলে যায় গ্রামের পথে। হানিফ এইমাত্র গ্রামে পৌঁছেছে। তাকে দেখে মনে হচ্ছে ভীষণ রেগে আছে সে। বিড়বিড় করে বলছে, শালার আকন্দ, তুই আমার বন্ধু করে মাইরা লাইছস, তোরে আমি দেখালুমু। আর ওই রোকসানা মাইয়া, তোরে তো আমি, বলে রাগে গিরগির করতে থাকে সে। এদিকে সে বুঝতে পারে না কেউ তাকে অনুসরণ করছে সেই কখন থেকে। শীতের কনকনে ঠান্ডা বাতাস গায়ে শিরশির তুলছে। কুয়াশায় গ্রামকে এমনভাবে গ্রাস করেছে যে মোবাইলের আলোতে নিজের পা জোড়াও ঠিকমতো দেখা যাচ্ছে না হানিফের। ঘুটঘুটে অন্ধকার পুড়ে এসে এগিয়ে যাচ্ছে গায়ের দিকে। বড় জমিনটার পাশ দিয়ে যাওয়ার সময় তার শরীরে একটা হিম শীতল হাওয়া বয়ে গেল। কাকতারুয়ার কথা মনে পড়তেই হানিফের মনেও কেমন ভয় ভয় হতে লাগল। যদিও সে ভূতে বিশ্বাসী নয়, সে মনে করে তার বড় চাচার এইসবের মধ্যে হাত আছে। তিনি নিশ্চয়ই ভালোর আড়ালে খারাপের সাথে জড়িত। কিন্তু আফসোস, হানিফকে তিনি এই কাজে নেন নাই। উফ, মজাটাই নষ্ট করেছে এই বুইরা। আমারে নিলে আমিও মজা করতে পারতাম। কত কষি কষি মাইয়া গো, মনে হইতেই কেমন জানি লাগতাছে। হানিফ শব্দ করে হাসে। তার পেছন থেকেও একটা মেয়েলি কণ্ঠস্বর হেসে ওঠে। এবার হানিফ ভয় পেতে শুরু করে। সে আমতা আমতা করে বলে, ক্যাডা রে, পেছনে ক্যাডায় হাসে? মেয়েলি হাসি থেমে গেছে ততক্ষণে। হানিফ ঘাড় ঘুরিয়ে মোবাইলের ফ্ল্যাশলাইট দিয়ে চারপাশে তাকাতে থাকে। হঠাৎ মেয়েলি একটা কান্নার স্বর ভেসে আসতে থাকে পাশের জমিনের ওখান থেকে। হানিফ চিন্তা করে যাবে কিনা। এত রাতে কোনো মেয়ে তো এখানে আসার কথা না। তাহলে কি ভূতপ্রেত? রাতে তো তেনাদের আগমন ঘটে, নিশ্চয়ই কোনো ভূতপ্রেত হবে ভেবেই হানিফ দ্রুত গ্রামের দিকে পা বাড়ায়। কিন্তু সে যেদিকে যাচ্ছে কান্নার আওয়াজটা বেজেই চলেছে। হানিফের মনে হচ্ছে তার কানে মুখ লাগিয়ে কেউ কান্না করছে। এত নিকটে সেই আওয়াজ। যত সময় যাচ্ছে আওয়াজটা তত ভয়ঙ্কর হচ্ছে। হানিফ যত দ্রুতই পা চালাচ্ছে না কেন, কিন্তু পথ যেন ফুরানোর চেয়ে আরও লম্বা হয়ে যাচ্ছে। সে বিড়বিড় করে দোয়া দরুদ পড়ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। হঠাৎ আওয়াজ বন্ধ হয়ে যায়। হানিফ জোরে জোরে শ্বাস নিচ্ছে, হাঁপিয়ে উঠেছে সে। আওয়াজ বন্ধ হওয়াতে সে দাঁড়িয়ে একটু জিরুতে নেয়। হঠাৎ তার চোখ যায় বড় জমিনটার দিকে। একটা ছেলে একটা মেয়েকে কোলে করে সেদিকে যাচ্ছে। কুয়াশার কারণে স্পষ্ট বোঝা না গেলেও দুজন মানুষের অবয়ব স্পষ্ট। হানিফের কি যেন মনে হয়ে গেছে। সে মন্ত্রমুগ্ধের মতো সেদিকে এগোতে থাকে। সামনে হেঁটে যাচ্ছে ছেলেটা কোলে একটা রক্তাক্ত মেয়েকে নিয়ে, আর পেছনে বেহুশে হেঁটে যাচ্ছে হানিফ। যেতে যেতে ছেলেটা বড় জমিনের কাকতারুয়ার সামনে দাঁড়ায়। এরপর রক্তাক্ত শরীরটা কাকতারুয়ার সামনে ফেলে মেতে ওঠে নিকৃষ্ট কাজে। মেয়েটি কোনো শব্দ করছে না, চোখ দুটো উল্টানো, নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, গলায় চেপে ধরার টাক। মনে হচ্ছে মরে গেছে মেয়েটি। হানিফ এত অন্ধকারেও স্পষ্ট দেখতে পাচ্ছে সব। ছেলেটা মৃতদেহের সাথে পাশবিক নির্যাতনের শেষে মুখ তুলে তাকায় এবং ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে হানিফের দিকে তাকাতেই দেখা যায় ছেলেটি হানিফ নিজেই। এবার হানিফের হুঁশ ফিরে ভয়ে সে অন্তর আত্মা কাঁপিয়ে চিৎকার করে ওঠে। আরও স্পষ্ট হতে দেখা যায় মেয়েটি আর কেউ নয়, হানিফের প্রেমিকা এবং হাবিবার বান্ধবী কবিতা। হানিফ প্রচণ্ড শীতেও থরথর করে ঘামছে। কপাল বেয়ে বড় বড় ঘামের ফোঁটা চিবুক চুয়ে পড়ছে। জমিনে বসে থাকা হানিফ এবার উঠে দাঁড়িয়েছে। সে এগিয়ে আসছে হানিফের দিকেই। হানিফের পা জমে বরফ হয়ে গেছে। সে এক চুলো নড়তে পারছে না। এবার যেন কণ্ঠস্বর জমে পাথর হয়ে গেছে। মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। ধীরে ধীরে জমিনের হানিফের চেহারা পরিবর্তন হতে থাকে।
একসময় সেই চেহারা দৃশ্যমান হয় সালমান। সালমানকে দেখে হানিফের কলিজা কেঁপে ওঠে। সে ভয়ে প্যান্ট ভিজিয়ে দেয়। সালমানের চেহারা আবারও পরিবর্তন হয়ে সম্পূর্ণ ভয়ঙ্কর দেখতে কাকতারুয়ার রূপ নেয়। এবার সে হানিফের খুব নিকটে দাঁড়িয়ে আছে। হানিফ কোনো কথা বলতে পারছে না। কাকতারুয়াটি গড়গড় শব্দ করে বলে, মনে পড়ছে তোর কবিতাকে কিভাবে পাশবিক নির্যাতন করে মেরে ফেলেছিস? মেয়েটাকে তুই, অহম, আকিব, ইহান, মিম্বর আর ইফতি মিলে ধর্ষণ করে মেরে ফেলেছিলি। এরপর তুই তাকে রাতের আধারে এই জায়গায় নিয়ে এসে মৃত মেয়েটার লাশের সাথে পাশবিক নির্যাতন করেছিলি। মনে আছে তোর? কাকতারুয়ার উসিলায় কেউ জানতেই পারল না তোরা নিষ্পাপ মেয়েটিকে মেরে ফেলেছিস। কিন্তু আমি তো তোদের ছেড়ে দিতে পারি না। কবিতা আমার বোনের বয়সে ছিল, তার হত্যার প্রতিশোধ নিব আমি। মেম্বরকে খতম করে দিছি। অহমদের যদি মাতব্বর চাচা শাস্তি না দিত তাহলে আরও ভয়ঙ্কর শাস্তি দিয়া মারতাম ওদের। এখন বাচ্চা আসস তুই, তোর মৃত্যু আজ আমার হাতে। হানিফ ভয়ে ভয়ে বলে, আমারে ছেড়ে দে সালমান, আমি এই ভুল আর কোনোদিন করব না। তোকে ছেড়ে তো দিব, কিন্তু তার আগে উচিত শিক্ষা দেব। আর ভুল কখনো করবি না। ভুল করার অবস্থায় তুই থাকবিও না আর। বলেই কাকতারুয়াটি হানিফের কলার চেপে ধরে টেনে নিয়ে যেতে থাকে। হানিফ ভয়ে চিৎকার করছে, কিন্তু তার চিৎকার এই অন্ধকার রজনীর মধ্যে বাতাসে মিশে যাচ্ছে। কাকতারুয়াটি টেনে হিচড়ে তাকে ক্ষেতের মধ্যে নিয়ে যাচ্ছে। বাবর আজমের আখ ক্ষেত পেরিয়ে দূরে জলজল করতে দেখা যায় কিছু। নিকটে আসতেই দৃশ্যমান হয় বড় একটা কড়াই চুলায় বসানো। চুলায় আগুন জলজল করছে। চিৎকার করতে করতে হানিফের কণ্ঠস্বর নীল হয়ে গেছে। এখন আর শব্দ বেরোচ্ছে না। সে ছুটার জন্য ছটফট করছে, কিন্তু এমনভাবে আঁকড়ে ধরেছে যে সে ছুটতেই পারছে না। হানিফকে টানতে টানতে এইবার কড়াইয়ের কাছে আনতেই আমরা দেখতে পাই কড়াইয়ে তেল টকবক করে ফুটছে। হানিফ আগাম আশঙ্কায় থরথর করে কাঁপছে। সে কাঁপা কণ্ঠে বলে, আমারে মারিস না সালমান, আমার ভুল হইছে। এবার কাকতারুয়াটি ভয়ঙ্কর হাসি দেয়। তার হাসির শব্দে রাতের পাখিরা ঘুম থেকে জেগে আওয়াজ করতে করতে উড়াউড়ি করে। দূরে কয়েকটি শেয়াল হুক্কা হুয়া করে কোকিয়ে ওঠে। তারা পাশে একটা ঝোপের মধ্য থেকে জলজল চোখ নিয়ে কড়াইয়ের দিকে তাকিয়ে আছে। হানিফের বুক হাঁপড় দিয়ে উঠছে, শ্বাস ফুলে ফুলে উঠছে। সে শেষবার বলার চেষ্টা করে, সালমান, আমাকে। সালমান ভয়ঙ্কর চাহনিতে তাকায় তার দিকে। হানিফের কলিজা কেঁপে ওঠে, ঠোঁট জমে যায়। কোনো টু শব্দটি আর মুখ দিয়ে বেরোয় না। কাকতারুয়াটি হানিফের কলার ছেড়ে দেয়। ছাড়া পেয়ে হানিফ দ্রুত উল্টো পথে দৌড় দিতে গেলে পায়ে হ্যাঁচকা টান পড়ে। সে গিয়ে কড়াইয়ের নিকটে পড়ে। আগুনের তাপে মুখ ঝলসে যায়। সরে যেতে চাইলে কাকতারুয়াটি চেপে ধরে আগুনের মাঝে। হানিফ দম ফাটা চিৎকার করছে। এবার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় জমিনে। এরপর একটা আগুনে জলজলের লাকড়ি তুলে হানিফের শরীরে ছ্যাঁকা দিতে থাকে। হানিফের ব্যথা যেন মস্তিষ্ক শূন্য হয়ে গেছে। সে আর্তনাদ করাও ভুলে গেছে, শুধু ভয়ে থরথর করে কাঁপছে। কাকতারুয়াটি অসংখ্য ছ্যাঁকা দেয় হানিফের শরীরে। এরপর পা চেপে ধরে টান দেয়। কড়াইয়ে ছুপ করে একটা শব্দ হয়, আর ভয়ঙ্কর আর্তনাদ শোনা যায় হানিফের। কাকতারুয়াটি ভয়ঙ্কর আওয়াজে হাসতে থাকে। তার হাসিতে ক্ষোভ, রাগ, ঘৃণা, আত্মতুষ্টি সব মিশ্রিত মনে হয়। আমরা দেখতে পাই কড়াইয়ের ফুটন্ত তেলে ঝলসে যেতে থাকে হানিফ। বাঁচার জন্য সে হাহাকার করতে থাকে। তার আহাজারি আর আকুতিতে কাকতারুয়াটি যেন আরও তৃপ্ত হচ্ছে। একসময় হানিফের শরীর ছেড়ে দেয়, প্রাণ বায়ু আকাশে উড়ে যায়। নিথর দেহখান মাছ ভাজার মতো ভাজা ভাজা হতে থাকে। পুরো দেহটি ভাজা হয়ে গেলে হাত দিয়ে তুলে আনে কাকতারুয়াটি। এরপর দূরে উৎসুক নজরে তাকিয়ে থাকা শেয়ালগুলোকে ডাকে, খাবি? নে খা, বলেই ছুঁড়ে ফেলে হানিফের শরীরটি। শেয়ালগুলো তাজা মাংসের গন্ধ শুকে শুকে এগিয়ে আসে। তারা হানিফের শরীর শুকে হুক্কা হুয়া বলে আকাশের দিকে তাকিয়ে হাঁক দেয়। তারপর টেনে ছিঁড়ে খেতে থাকে হানিফের দেহাবশেষ। কাকতারুয়াটি হাসতে হাসতে এবার আকাশের দিকে তাকিয়ে জোরে চিৎকার করে কান্না করতে থাকে। এ দৃশ্য দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে কেউ একজন পর্যবেক্ষণ করছিল। সে বিড়বিড় করে বলে, আহত সিংহের নিঃশ্বাস তার হুঙ্কারের চেয়েও ভয়ঙ্কর। কুয়াশার চাদরে মোড়ানো পুরো শ্রীপুর এলাকা। সকাল হতেই গ্রামের মা চাচিরা হাঁস মুরগি ছেড়ে দিয়েছেন। কৃষকেরা জমিতে ধান কাটার লক্ষ্যে রওনা দিয়েছেন। শুভ্র নির্মল বাতাসে হালকা হালকা উড়ছে অথরার চুল। আজ খুব ভোরেই তার ঘুম ভেঙেছে। ঘুম থেকে উঠে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে সে। অধরা শ্রীপুর এলাকার প্রেমে পড়ে গেছে। চারদিকে সবুজে শ্যামলে ঘেরা এই এলাকা। অধরার জন্ম হয়েছে শহরে,
তাই গ্রাম সম্পর্কে তার খুব একটা ভালো ধারণা কখনোই ছিল না। কিন্তু বাবার মুখে গ্রাম সম্পর্কে এত এত সুন্দর বর্ণনা আর ভালো ভালো কথা শুনেছে যে ছোটবেলা থেকে গ্রামের প্রতি তার ঝোঁক বেশি। আলাদা একটা টান অনুভব করে সে। ভার্সিটিতে পড়াকালে বিভিন্ন জায়গায় গ্রাম পরিদর্শন করে তার আরও ভালো ধারণা হয়েছে গ্রামের প্রতি। এরপর সে ভেবে নিয়েছিল কোনো এক গ্রামে সে তার কর্মস্থল বেছে নিবে। সে অনুযায়ী চাকরি খুঁজতে থাকে এবং শেষমেশ এই গ্রামে এসে তার ঠিকানা হয়। কিন্তু এই গ্রামে এসে সে উপলব্ধি করেছে গ্রাম যতটা সৌন্দর্যের পাহাড় ঠিক ততটাই রহস্যময় সমুদ্রের ন্যায়। আর শ্রীপুর এলাকাটা তো রহস্যময় আর ভয়ঙ্কর। দিনের বেলা যতটা না সুন্দর, রাতের বেলায় তার চেয়ে অধিক ভয়ঙ্কর আর রহস্যময় হয়ে ওঠে। অধরা আনমনে এইসব ভাবছে আর গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছে। খালি পায়ে শিশির বিন্দু, ঠান্ডা আর ভালো লাগার রেশ রেখে যাচ্ছে মনে। সে ভাবে, আসার পর থেকে এখনও কলেজে যেতে পারলাম না। কি ভয়ঙ্কর গ্রাম! বাবা আসার পর থেকে কেবল ভয়ঙ্কর সব খুনের সাক্ষী হয়ে যাচ্ছি। কিন্তু আজ যেমন হোক কলেজে যেতেই হবে। সামনে এইচএসসি পরীক্ষা। আমার স্টুডেন্টদের সাথে এখনও পরিচয় হতে পারলাম না। ধুর, কি যাতা বলছি, আমি তো কলেজে যেতে পারলাম না বলেই একা একা উচ্চস্বরে হাসতে লাগলো অধরা। পেছন থেকে একটা পুরুষ কণ্ঠ বলে ওঠে, একা একা হাসছেন যে, ভূতে টুতে ধরল না তো আবার? অধরা চকিতে পেছনে তাকায়। তার সামনে দাঁড়িয়ে আছে সুঠাম দেহি সুদর্শন এক পুরুষ। একে সে মাতব্বর বাড়িতে দেখেছে, নামও শুনেছে, ওয়াসিম, হাবিবার ফুফাতো ভাই। অধরা দেখে ওয়াসিম ভ্রু কুচকে তার দিকেই তাকিয়ে আছে। কি হলো, কথা বলছেন না যে? এই কুয়াশা জড়ানো সকালে একা একা হেঁটে কই যাচ্ছেন? আর এমন উজবুকের মতো একা একা হাসছেনই বা কেন? অধরা এতক্ষণ চোখ দিয়ে গিলে খাচ্ছিল ওয়াসিমকে, কিন্তু তার এমন রুক্ষভাষী স্বভাব দেখে সে ঠোঁট ফুলায়। তারপর বলে, আমাকে আপনি উজবুক বলতে পারলেন? এমন একটা সুন্দরী সুনয়না মেয়েকে আপনার উজবুক বলতে হিয়ায় বাঁধল না? না, বাঁধেনি। কারণ গ্রামে এমন অনেক ভূতপেতনি আছে যারা সুন্দরী মেয়ে দেখলেই ভর করে। তাই আপনাকে অমন উজবুকের মতো হাসতে দেখে ভাবলাম আপনাকেও ভূতে ধরেছে। আবারও উজবুক বলছেন? কাঁদো কাঁদো গলায় বলে অধরা। ওয়াসিম বলে, ঠিক আছে, আর বলছি না। আপনি একা কোথায় যাচ্ছেন? আপনি জানেন না এই গ্রামে যখন তখন অঘটন ঘটে? একা কখনো বেরোবেন না আর। অধরা মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝায়। ঠিক আছে, বাড়ি যান, আর একা হাঁটবেন না, নয়তো সত্যি সত্যি ভূতে ধরবে। অধরা খিলখিল করে হাসে। মুক্তা ছড়ানো সেই হাসির শব্দ প্রতিধ্বনিত হয় খোলা জায়গায়। ওয়াসিম একধানে তাকিয়ে থাকে, তবে সেই হাসির মধ্যে যেন রুকুর মুখশ্রী তার চোখে ভাসে। তার মনে হতে থাকে রুকু তার সামনে দাঁড়িয়ে হাসছে। ওয়াসিম আনমনে মুচকি হাসে। অধরা ওয়াসিমকে এভাবে হাসতে দেখে চোখ নামিয়ে লাজুক হাসে। তারপর পেছন ঘুরে বাড়ির দিকে পা বাড়ায়। ওয়াসিম যেন হুঁশ ফিরে পায়। স্তম্ভিত ফিরে পেয়ে সে উল্টো পথে পা বাড়ায়। সালেহা বানু আজ খুব ভোরেই উঠেছেন। কেন যেন মনটা কু গাইছে তার। হানিফের জন্য চিন্তা হচ্ছে ছেলেটা ভালো আছে তো। শীতের সকালে আজ পিঠাপুলি খাওয়ার বায়না ধরেছে হাবিবা। এজন্য রান্নাঘরে তোড়জোড় করছিলেন ময়নামতি। মেয়ের কোনো আবদারি যেন তিনি ফেলতে পারেন না। পিঠা তৈরির জন্য পিড়িতে বসে তিনি একমনে নারকেল কুড়োচ্ছিলেন। তখনই পেছনে কারো নড়চড় বুঝে পাশ ফিরে তাকান। কি হলো সালেহা, তুই এত সকালে উঠলি যে? শরীর টরীর ঠিক আছে নাকি? না গো বুজান, আমার মনটা রাত থেকে কুগাইতেছে, ঘুমাইতে পারি নাই। আমনে তো জানেন হানিফের বাবায় দাগা দিয়া গেছে গা আমগো থুইয়া। এখন একটা পোলাই আমার, হেই তো ভরসা, হ্যান না কোনো বিপদ হয় এই চিন্তাই করতেছি। আহ সুডু, এটা কেমন কথা? বিপদ হইব কে? আল্লাহর কাছে পোলার জন্য দোয়া চা, আল্লাহ যেন তারে ভালো রাখে। আর চিন্তা করিস না, এমনি হয়তো ঘুম নাই দেখে খারাপ লাগতেছে, ঠিক হয়ে যাইব। হলো বুঝান, এইটাই জানি হয়। তা আমনে কি তা করেন এত সহালে? হাবিবা রাইতে কইছে পিঠাপুলি খাইব। তুই তো জানোস মাইয়া আমার তার বাপের মতন এক কথার মানুষ। যে কইব হিয়া সময় মতো দেওয়ান লাগবো। বাপের লাহান যে দি মাইয়া আমার, এই জন্য ঘুম থেকে উঠটাই পিঠা বানানোর ব্যবস্থা করি। সালেহা মুখ বাঁকা। যে সেরি জন্ম দিস এত জেদ কিন্তু ভালা না বুঝান। মাইয়ারে সময় থাকতে বুঝাও, বালা পোলার লগে বিয়া দিতে পারত না এসে। ময়নামতি সালেহার কথা কানে তুললেন না, কারণ সে এমনই আজাইরা প্যাচাল পারতে খুব ভালো পারে। তাই তিনি মৌনতা বেছে নিয়ে নিজের মতো কাজ করতে লাগলেন। সালেহা উত্তর না পেয়ে বিড়বিড় করে বলে, পাত্তা দিও না মোরে, আমারও ঠেকা পড়ে নেই তোমার মাইয়া নিয়ে চিন্তা করতে। জাহান নামে যাও খেতি, আমি যাইগা বলেই সে তার ঘরের দিকে হনহনিয়ে চলে যায়। ময়নামতি মুচকি হাসেন আর নিজের কাজ করতে থাকেন। তখনই ওয়াসিম দৌড়ে বাড়িতে ফিরে। মামা যান, ও মামা যান, বড় মামি যান, মেজো মামি যান, আপনারা কোথায়?
আকন্দ শেখ নামাজ শেষে জায়নামাজে ঘুমিয়ে পড়েছিলেন। চিল্লানি শুনে তার ঘুম ভাঙে। জায়নামাজ গুটিয়ে তিনি ঘরের বাইরে যাওয়ার জন্য উদ্যত হন। ময়নামতি রান্নাঘর থেকে বাইরে উঁকি দিয়ে বলেন, কি রে ওয়াসিম, কি হইছে বাপ, চিল্লাস কে? সালেহাও ততক্ষণে ঘর থেকে বেরিয়ে এসেছে। ওয়াসিম ভয়ের চেহারায় সালেহার দিকে তাকায়। সে মনে মনে ভাবে মামিজানের সামনে এসব বলবে কিনা। হাবিবা আর অধরাও যার যার কক্ষের জানালা দিয়ে উঁকি দিয়ে বাইরে কি হচ্ছে দেখার চেষ্টা করছে। আকন্দ শেখ ঘর থেকে বেরিয়ে বলেন, কিরে ওয়াসিম, বাবা কি হয়েছে? এবার ওয়াসিম আতঙ্কিত মুখে বলে, মামাজান, একটা বড় সড় অঘটন ঘটে গেছে।